দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মুবারক আপনাদের সকলকে। আপনাদের সাথে আছে আমি ইফতেখার আলম ঈদের বিশেষ আয়োজন নিয়ে। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্স আমাদের সাফল্যের গল্পে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজার হোসেন। আমরা চলে যাচ্ছি তার সাফল্যের গল্প শুনতে এবং ঈদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করতে। ওয়াইজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আজকে ছোটবেলা থেকেই শুরু করা যায় যে ছোটবেলায় কিন্তু ঈদ মানে ছিল একটা আনন্দের কথা, আনন্দের সময়, আনন্দের বার্তাটুকু নিয়ে আসা। এখন বড় হয়েছেন, বড় দায়িত্ব নিয়েও কাজ শুরু করেছেন। ছোট থেকে যদি শুরু করা হয়, কেমন যাচ্ছিল ঈদগুলো? না, আলহামদুলিল্লাহ, আমি অনেক ফরচুনেট ছিলাম। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আর প্রত্যেক ঈদটা আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা কাটাই। আমাদের বাসায় আমাদের আমলিগোলা আমার আমার দাদার জন্মস্থান, ওইখান থেকেও মানুষ আসে আমাদের বাসায়। তো একটা ফেস্টিভ্যাল মুডেই আমরা প্রত্যেক বছর ঈদটা কাটাই। ঈদের সময়ের মধ্যে সবচেয়ে সুন্দর স্মৃতিটা কি থাকে? সবাই থাকে, এক এক সময় কিন্তু একটা স্মৃতি থাকে, কিন্তু একটা স্মৃতিকে নিয়ে কিন্তু সবাই বেঁচে থাকে। ওই স্মৃতিটা কি? আমার দাদা আমার জন্য অনেক বড় একটা রোল মডেল। দাদার সাথে প্রত্যেক ঈদ আমরা কাটাতাম, মসজিদে একসাথে যেতাম, আর দাদির আনন্দ দেখে আমরা সবাই আনন্দ পেতাম। সো এখন আমার সাথে দাদা নাই, আর আমরাও চেষ্টা করি এখন ওনার স্পিরিটটা ধরে রাখতে আমাদের ভিতরে। বাংলাদেশের ব্যবসাকে যদি এগিয়ে নিতে হয়, আপনাদের নাম অবশ্যই আসবে আনোয়ার গ্রুপের। সেই গ্রুপেরই একজন বর্তমান হিসেবে দায়িত্ব পালন করছেন, একেবারে নবীন সদস্য হিসেবে। এই নবীন সদস্যের দায়িত্ব পালনের জায়গাটুকুতে পরিবারের বন্ধন কিংবা পারিবারিক যে ঐতিহ্য ব্যবসার মধ্যে নিয়ে আসার, এটি কিভাবে আপনারা ধারণ করছেন? অবশ্যই আমাদের ফ্যামিলির একটা বড় ইম্প্যাক্ট পড়ে আমাদের কোম্পানিতে। আমরা যখনই আমাদের মানে এমপ্লয়ীদের সাথে কাজ করি, আমরা চেষ্টা করি ওরা যদি আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়, আমরা ওদের কষ্টগুলো আমরা নিজেই মনে করি আমাদের কষ্ট হিসাবে। তো আমরা চেষ্টা করি ওদের সাথে এনগেজমেন্ট বাড়ানো, ওদের সাথে ইন্টারাকশন বাড়ানো। আর আসলে আমার দাদাই এই জিনিসগুলো আমাদের জন্য সেট করে দিয়েছে, আমাদেরকে প্রেসক্রিপশন করে দিছে। আর অ্যাকচুয়ালি দাদা যখন ব্যবসা শুরু করে তখন তো ইনস্টিটিউশনাল বিজনেস অনেক কম ছিল, আর দাদা থাকা অবস্থায় কালচার ডেভেলপ করা, মানুষদের জন্য আরও বেশি করা, একটা মিশন তৈরি করা, একটা ভিশন তৈরি করা কোম্পানির জন্য, ওই ভিশনগুলোই কিন্তু আমরা আজকে আনোয়ার গ্রুপে দেখতে পারতেছি। আর এটার কারণে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানিজ। অ্যাকচুয়ালি বিজনেস সাস্টেইনেবিলিটি কি, আই থিঙ্ক আমার দাদা আমাদেরকে শিখাইছে, আমার বাবা আমাকে আজকে শিখাচ্ছে। রাইট নাও আমি আর আমার ভাই, আমরা আমার বাবার সাথে আমাদের বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন দেখতেছি, যেখানে স্টিল, সিমেন্ট, পলিমার, সিমেন্ট শিট আমরা সবাই একসাথে দেখি, আর অলসো গ্যালভানাইজিং। তো আমরা কোম্পানি জয়েন করার পর আমাদের অনেক বড় একটা ইচ্ছা ছিল, আমরা ডিজিটালে ফোকাস করব, আমরা এআইতে ফোকাস করব। তো আমাদের বেশিরভাগ সময় আমরা ওই সেক্টরে কাটাই, যেখানে আমরা বিজনেস ট্রান্সফরমেশন নিয়ে কাজ করি। তো আমি বলবো এটা হচ্ছে আমাদের নতুন জেনারেশনের কন্ট্রিবিউশন কোম্পানির জন্য। 190 বছর পুরনো হয়ে গিয়েছে। পুরনোর সাথে নতুন মিশেল, সেই সাথে আধুনিকতা, তিনটি জায়গাকে একসাথে যখন করছেন, তখন সেটাকে কিভাবে ঠিকভাবে রাখা হয়? আমাদের ভ্যালিউসগুলো কোম্পানিতে এত স্ট্রং ছিল যে আমরা যখনই একটা নতুন জিনিস কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে চাই, সবাই অনেক অ্যাকসেপ্ট করে এই জিনিসটা। কিন্তু আমরা দেখি অন্য কোম্পানিজে এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, যেখানে মানুষজন একটা রেজিস্ট্যান্স তৈরি করে রাখতে পারে চেঞ্জের জন্য। তো অবশ্যই আমাদের কোম্পানিতে অনেকজনই আছে যারা আমাদের সাথে চাকরি করেছে প্রায় 50 বছরের উপরে। ওদেরকে প্রায়োরিটাইজ করা, ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, ওদের বাচ্চারাও যদি এসে আনোয়ার গ্রুপে একদিন কাজ করতে পারে, ওইটা নিয়ে আমরা বেশি ফোকাস করি। আমরা একটা জিনিস যেটা সবসময় চেষ্টা করি, ওটা হচ্ছে মানুষের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা। যদি একজন ভালো কাজ করে, ওদেরকে প্রাধান্য দেওয়া, ওদেরকে রেকগনিশন দেওয়া, ওদেরকে ইনসেন্টিভাইজ করা। আর আনোয়ার গ্রুপের ভবিষ্যৎ কিন্তু ওই ডিরেকশনেই আগাচ্ছে। যারা ভালো কাজ করে ওরা কিন্তু রিওয়ার্ডেড হবে, যারা ভালো আইডিয়াস নিয়ে আসে আমরা ওদেরকে প্রায়োরিটি দিব। দেশে পড়াশোনা করেছেন, দেশের বাইরে ছিলেন বেশ লম্বা সময়। এই সময়টাতে যা দেখেছেন দেশ এবং দেশের বাইরে, পার্থক্যটুকু ব্যবসার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে কেমন মনে হয়েছে? সবাই মনে করে যারা বিদেশে পড়াশোনা করে ওইখান থেকে অনেক কিছু শিখে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে, কিন্তু আমার আর আমার ভাইয়ের ক্ষেত্রে আই উড সে একটু ডিফারেন্ট। আমরা প্রবলি বাংলাদেশ থেকে আরও বেশি শিখেছি, আর আমরা যাদের থেকে শিখছি আমরা পুরো রুট লেভেল থেকেই বেশি শিখেছি। আমরা বাংলাদেশের মানুষের সাথে ইন্টারাকশন করে সবচেয়ে বেশি শিখেছি। আমাদের
ইন্ডাস্ট্রিজগুলো সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হয় আমাদের কার্পেন্টার্সের সঙ্গে কাজ করে, আমাদের রিটেলার্সের সাথে কাজ করে, আমাদের প্লাম্বার্সদের সাথে কাজ করে, আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের সাথে কাজ করে। ওদের সাথে যখন কথা বলি, ওদের কথাগুলো যখন আমরা শুনি, আমরা বুঝি যেটা বাংলাদেশে এখনো অনেক অপরচুনিটি আছে। আমরা চাই ওদের ভয়েসগুলো আমাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে। ইউএসএ থাকার সময় আমি একটা জিনিস নোটিস করি, ওদের প্রসেসগুলা অনেক ভালোভাবে, ওরা নিয়মকানুন অনেক ভালোভাবে মেনটেন করে। আমরা যখনই একটা বিজনেস পলিসি নতুন করে তৈরি করি, ও লিস্ট আমেরিকাতে যেই বিজনেস পলিসিগুলো আছে, ওরা মানে ওইগুলো একদম অনেক হার্ড লাইনে ফলো করে। তো এই ডিসিপ্লিনটা আমরা যদি বাংলাদেশে আস্তে আস্তে নিয়ে আসতে পারি, কর্পোরেট গভর্নেন্স আরও ইমপ্রুভ করতে পারি, তারপর বেস্ট প্র্যাকটিসেসগুলো বিদেশ থেকে আরও ভালো করে নিয়ে আসতে পারি, আমাদের এমপ্লয়ির মাধ্যমে কিন্তু আমরা ভালো করে ডিসিপ্লিন নিয়ে আসতে পারবো। বিল্ডিং ম্যাটেরিয়াল এই জিনিসটা কিন্তু মানে কখনো এর ডিমান্ড যেটা আছে সেটা কমার কোনো কথাই না, প্রতিনিয়ত বাড়ছে, অথবা বৈশ্বিক বাজারের সাথে পরিবর্তনটুকু এদিক ওদিক হতে পারে। এই জায়গার মধ্যে মান ধরে রাখার জন্য বাংলাদেশের ওয়েদার বলেন, বাংলাদেশের ব্যবসা বলেন, রাজনৈতিক পরিস্থিতি বলেন, সব কিছু মিলে যখন কাজ করেন তখন ওই জায়গাটা ঠিকভাবে মেনটেন করা যায় কিনা? এটা মেনটেন করা অনেক ডিফিকাল্ট, বিকজ একটা কোম্পানি যখনই মানে ওদের কস্টগুলো রিডিউস করতে চায়, প্রফিট বাড়াতে চায়, ওরা প্রথমেই চেষ্টা করে আমি কেমনে কোয়ালিটিতে এদিক ওদিক করি। কিন্তু এখানে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা চেষ্টা করি বাংলাদেশের মানুষকে এডুকেট করতে কেন কোয়ালিটি ইম্পর্ট্যান্ট। তো আপনি যখন একটা কনস্ট্রাকশন সাইট দেখেন, অনেক বেসিক প্রবলেম কিন্তু আমাদের চোখের সামনে দেখেছি। যখন মানুষ কিউরিং করে, ওদের সিমেন্টটা পড়ে যায়, যখন একজন পাইপ লাগায় তখন ডাইমেনশন অ্যাকিউরেসি না থাকার কারণে তখন পাইপটা ফুটে যায় কয়েকদিন পর, 1-2 মাস পর। দিনের শেষে এই লসগুলো যখন হয় তখন কাস্টমাররাই তো বের করে। আমরা যদি বিজনেস প্রতিষ্ঠান, এটা আমাদের নিজের দায়িত্ব হিসেবে আমরা যদি পালন করতে পারি, যে আমরা কাস্টমারকেই বলতে পারি ভাই আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না যদি আপনার ভবিষ্যতে লস না হয়। এই সিম্পল জিনিসটা আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা ইন্ডাস্ট্রি হিসাবে অনেক বেনিফিট করব, আর আমরা কাস্টমারদেরকে ওই বেনিফিটটা বেশিরভাগ দিতে পারবো। আপনার এই কথার সূত্র ধরে ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং সেই বিরতির পর ফেরত এসে আরও শুনবো আপনার সাফল্যের গল্প এবং আপনার জীবনের গল্প। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্টস সাফল্যের গল্পে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। ফিরে এসে জানাচ্ছি আমাদের সাফল্যের গল্পের বাকি অংশটুকু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি ইফতেখার আলম। ভাইয়া হাউজিং প্রেজেন্স সাফল্যের গল্প, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। তো ইউনিভার্সিটি লাইফটা যখন ছিল সেখানে অনেক কিছু কিন্তু দেখেছেন, সে দেখাগুলোকে নিয়ে বাংলাদেশে যখন এসেছেন আপনাদের এখানের মধ্যে কর্পোরেট কালচারের সাথে মিশিয়েছেন। সে দুষ্টমির সময়টুকুকে এখন এসে, অর্থাৎ পিছনের জায়গাগুলোকে ফেরত এসে একটু বড় হয়ে বড় জিনিসের দিকে তাকানোর সময়টা যখন আসে, পিছনের স্মৃতি কি বলে? আই থিঙ্ক ইউনিভার্সিটিতে যখনই একজন পড়াশোনা করে, এই টাইমটা ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ নট অনলি ওরা অনেক কিছু শিখতে পারে, লাইক আমি বিজনেসের সম্পর্কে শিখেছি, কিন্তু আই থিঙ্ক আমি আমার নিজের সম্পর্কে অনেক শিখতে পেরেছি। ওই টাইমে আমি আমার পরিবার থেকে অনেক দূর ছিলাম, আমার নতুন করে বন্ধু বানাতে হয়েছিল, আর ওই সময়তে আমি রিয়েলি ডিসাইড করেছি আমি একটা মানুষ হিসাবে কীরকম হতে চাই। আর আই থিঙ্ক একটা জিনিস আমি ইউনিভার্সিটি থেকে এখনও চেষ্টা করি ধরে রাখতে, ওটা হচ্ছে মানুষের সাথে ভালো হওয়া, মানুষকে সম্মান করা, আর আর লাইক ঠিকভাবে কাজ করা। মানে আমি চেষ্টা করি আমার কমিটমেন্টগুলো জীবনেও না ভুল করতে। আমরা এখন দেখতেছি এআই অনেক বড় একটা ফ্যাক্টর। তো আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম ওই সাবজেক্টগুলো নেই, তখন আমি চিন্তা করি আল্লাহ, এটা যদি বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা মেবি বাংলাদেশের জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন নিয়ে আসতে পারবো। তো আমি সবসময় বিদেশে থাকতে, পড়াশোনা করতে, আমি সবসময় চিন্তা করতাম এই জিনিসগুলো আমি বাংলাদেশে কেমনে নিয়ে আসি। আর আমি বলবো ওইটা আমি চেষ্টা করছি ধরে রাখতে, ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় ওইটা আমি ধরে রাখবো। বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়াশোনা করে এসেছেন, সেখান থেকে যে শিক্ষাটুকু নিয়েছেন সেটা কিন্তু এখন কোম্পানিতে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এখন যারা জেনারেশন যারা আছে তাদের প্রতি আপনার বার্তাটা কি? তারা কি জানবে, কিংবা তাদের কি বোঝা উচিত, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় বাংলাদেশকে? আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ওর আমরা চিন্তা করতেছি যারা দেশের বাইরে যাব, দেশের বাইরে কাজ করব, আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশে কিন্তু এখনও আমাদের অনেক স্কোপ আছে
ব্যবসা সাইড থেকে আরও অনেক বড় একটা এফর্ট দেওয়া। এখন মানে আমরা সব সময় চিন্তা করি আমরা যদি অব্রডে যাই আমাদের লাইফটা আরও ভালো হবে। অব্রডের লাইফটাও কিন্তু ডিফিকাল্ট হতে পারে, এটা আমরা কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু আমরা যদি বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করে আমরা চেষ্টা করি ওই প্রতিষ্ঠানটাকে আরও বড় কেমনে করতে, ওনারশিপ নিয়ে কাজ করতে, দেশের জন্য, কোম্পানির জন্য, আমরা কিন্তু মিলেমিশে একটা মানে স্ট্রং একটা বাংলাদেশ তৈরি করতে পারি। সো আমি যেই ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা দেখতেছে, আমি ওদেরকে একটা হোপ দিতে চাই যে এই দেশে এখনও অনেক অপরচুনিটি আছে। ইনশাল্লাহ আমাদের অপরচুনিটি আরও বাড়বে। আমরা গ্লোবাল অ্যাটমসফিয়ার যখন আমি একটা বিজনেস পার্সন হিসাবে এভ্যালুয়েট করি, তখন আমি কিন্তু ডিরেক্টলি দেখতে পারি বাংলাদেশে কিন্তু অনেকগুলো অপরচুনিটি আসতেছে। বৈশ্বিক নানা পরিবর্তন হচ্ছে, বিশ্বটা পরিবর্তন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে না, আবার কোথাও বাণিজ্য চুক্তি হচ্ছে, কোথাও হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান সবাই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। আপনারা যে ব্যবসাগুলো করছেন বৈশ্বিক প্রেক্ষাপটে যখন আসছেন, কি মনে হচ্ছে যে আগামী দিনে ব্যবসা কি আপনাদের জন্য আরো কঠিন হবে? একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। আমাদের যদি শিপমেন্টে কোনো চ্যালেঞ্জ হয়, আমাদের যদি এনার্জিতে কোনো সমস্যা হয়, তখন অ্যাকচুয়ালি যত ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ হোক, বিজনেস পিপল হোক, আমরা কিন্তু এই জিনিসগুলো সলভ করতে পারবো না আনফর্চুনেটলি। বাট এই টাইমের মধ্যে আমাদের মানে ওই প্রিডিকশনগুলো নিয়ে কাজ করা উচিত। আমাদের কি হতে পারে, কয়েকদিন পর কি হতে পারে, আমরা কেমনে আমাদের র মেটেরিয়ালসগুলো সিকিউর করে রাখতে পারি, আমাদের কেমনে এনার্জিগুলো সিকিউর করে রাখতে পারি। আমার যে বাবা কথা বললো, ওই অপরচুনিটিসগুলো গ্র্যাব করার এখন সময়। সো আমরা অপরচুনিটি দেখতেছি, বাট আনসার্টেনটিও অনেক বেশি দেখতেছি। বলা হয়ে থাকে যখনই বিপদ আসে তখন কিন্তু প্রাণ ভ্রমরা হিসেবে কাজ করে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, তাদের প্রতি সবাই কিন্তু তাকিয়ে থাকে। আপনারা যারা মালিক পক্ষ আছেন তারা কিন্তু তাকিয়ে থাকেন, তাদের যে ধরনের কার্যক্রম হবে সেটার উপরে কিন্তু প্রতিষ্ঠানের ভ্যালু বা প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়া আপনাদের নির্দেশনা অনুযায়ী। আপনাদের প্রতিষ্ঠানের মধ্যে এই জিনিসটাকে, এই ভ্যালুটাকে কেমন করে আপনারা ধরে রেখেছেন? আমি আর আমার ভাই কোম্পানি জয়েন করার পর আই থিঙ্ক আমার বাবার জন্য একটা বড় সাপোর্ট হয়েছে, বিকজ ওনার জন্য হাতগুলা বেড়ে, লাইক মানে আমার বাবার যদি 2টা হাত থাকতো, এখন বাবার 6টা হাত হয়ে গেছে। তো 6টা হাত হওয়াতে আমার বাবা যখন যদি আগে 15 মানুষের সাথে কথা বলতে পারে, এখন 40 মানুষের বেশি কথা বলতে পারতেছে, মেবি 60 জনের সাথে কথা বলতে পারতেছে। তো আমাদের এমপ্লয়ীদের সাথে ইন্টারাকশন কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে আমরা আরও এনগেজ হতে পেরেছি, আরও মানুষের কথা শুনতে পারতেছি। আর এটা হওয়ার ফলে আমরা কিন্তু মার্কেট থেকে ইনফরমেশন আরও পাচ্ছি, আমরা ওইভাবে মার্কেট থেকে রিয়াক্ট করতে পারতেছি। আমাদের এমপ্লয়ির সাথে রিলেশনশিপ থাকার কারণে কিন্তু আমরা অনেকগুলো প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিতে পারতেছি। আর আলহামদুলিল্লাহ এই টাইমের মধ্যেও আমরা অনেকগুলো প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিব। আর আমি খুবই কনফিডেন্ট আনোয়ার গ্রুপ টিম নিয়ে, আমি খুবই বুলিশ যে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা ধরে রাখলে আনোয়ার গ্রুপ আরও ভালো হবে, এমপ্লয়িগুলো আরও ডেডিকেটেড হবে, আর ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎটা অনেক বড় হবে। বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে কিন্তু আপনারা পদচারণা করছেন, আপনিও কাজ শুরু করেছেন। কি মনে হয় আপনার কাজ শুরু করেছেন, আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, এখন যারা আসছেন, শুধু আপনাদের নয়, আপনাদের বাইরেও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বড় বড় অন্যান্য গ্রুপগুলো, তাদের সাথে সম্পর্ক এবং নিজেদের ব্যবসার যে জায়গাটুকু আছে, সেখানে আপনার জায়গাটুকু আপনি কি মনে করছেন? মানে আমি আমার নিজেকে অনেক ছোট মনে করি। আমি অ্যাকচুয়ালি কিছু করি নাই এখনো, আমার ব্যবসাতে আমি খালি 4 বছর আছি। বাট আমি জিনিসটা বলতেছি বিকজ আমি অনেক হাম্বলি আমার নিজেকে দেখতে চাই। আমার সবচেয়ে বড় টিচার নট অনলি আমার বাবা, বাট অন্য প্রতিষ্ঠান। আমি অনেকগুলো বড় বড় কোম্পানি থেকে অনেক কিছু শিখতে পারি। আর মানে আমি ওদের কোম্পানিও যখন দেখি আমি ইন্সপায়ার্ড হই। আমি যখন কোম্পানিজ, স্কোয়ারের মতন কোম্পানি দেখি, বিএসআরএম এর মতন কোম্পানি দেখি, আরএফএল এর মতন কোম্পানি দেখি, আবুল খায়ের মতন কোম্পানি দেখি, আমি মনে করি ওরা আমার মেন্টর। আর আমি ওদেরকে আমার মেন্টর হিসাবে সারা জীবন দেখব। আর আমি মনে করি বাংলাদেশে যখনই একজন কাজ করে, যখনই আমাদের একটা ফিক্সড মাইন্ডসেট হয়ে যায় যে আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে সেরা, আমার বয়স কম, আমি এত কিছু করছি, আমাদের ইগোটা ফর্ম হলেই কিন্তু আমাদের ডিস্ট্রাকশন হবে। তো আমি জীবনেও বলবো না যে আমি যে লেভেলে হতে চাই ওই লেভেলে আমি ওটার কাছেও আসছি। আমি এখনো অনেক হাংরি, অনেক কিছু শিকার আছে। তাও
ঈদের সময় আসলে যেটা দেখা যায় একটা উৎসব ঘুরে ওঠে, উৎসব ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসারও পরিবর্তন ঘটে। আপনারা কি নতুন যখন কোনো কিছু জিনিস নিয়ে আসেন তখন উৎসবের কেন্দ্রিকতাটাকে কতটুকু প্রাধান্য দেন? জীবনের সাথেও তো সেই উৎসবটুকু জড়িয়ে আছে আপনাদের। উৎসব ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক ইম্পর্টেন্ট। আর এমপ্লয়ীদেরকে রিমাইন্ড করা ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলো, ঈদ যে আসতেছে ওদেরকে ঈদ মোবারক বলাও একটা বড় জিনিস। ফর এক্সাম্পল, আমাদের যখনই একটা ইভেন্ট হয় অফিসে, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি এমপ্লয়ীদের কাছে আরও যাওয়ার জন্য। কি মনে হয় যে আগামীর ভবিষ্যতের চিন্তা কিংবা ভাবনাটুকু আপনারা যেভাবে চিন্তা করছেন এটার সাথে বাংলাদেশ আসলে প্রস্তুত কিনা, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যেটাই আসবে সেটাই প্রস্তুত কিনা? আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম আমাদের যত মানুষ আছে, ইয়ং হোক ওল্ড হোক, ওইটা হচ্ছে আমাদের দেশের উপর বিশ্বাসটা। আমাদের মানে আমি মনে করি বাংলাদেশে এত অপরচুনিটি আছে এখনো, কিন্তু আমরা যেখানে পড়ে যাই, আমরা নিজে আমরা যেখানে ডিমোটিভেটেড হয়ে যাই, ওটা হচ্ছে আমাদের দেশের উপর আমাদের বিশ্বাসটা চলে যায়। কিন্তু আমাদের যে ইয়ং পপুলেশনটা আছে, আমাদের যে কতগুলো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে যারা দেশটাকে মানে আরো বড় আরো এগিয়ে দেখতে চায়, আমি ওদের কথা বলতে চাই। ওদের ভবিষ্যৎটা ঠিক রাখার জন্য আমাদের সবার একটা বিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশ কিন্তু বড় হবে, বাংলাদেশ আরো বড় হবে, বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, বাংলাদেশে অন্য দেশ থেকে মানুষজন আসবে পড়াশোনা করতে। বাংলাদেশের যদি আমরা খালি খারাপ জিনিস নিয়ে প্রত্যেক দিন কথা বলতে থাকি, আই নো নিউজে এখন অনেকগুলো কমপ্লেন্টস আছে যে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। আমরা পজিটিভগুলো নিয়ে শুরু করি, বাংলাদেশে কি ভালো হয়েছে লাস্ট কয়েক বছরে, আর কি ভালো হবে সামনে, ওইটা নিয়ে যদি ফোকাস করি, ভালো জিনিসগুলি আরও যদি ভালো করতে পারি, আই থিঙ্ক বাংলাদেশের একটা রিয়েল চান্স আছে একটা গ্লোবাল পাওয়ার হওয়া। সো ওইটা আমার বিশ্বাস, ওইটা আমি জীবনেও ভুলবো না। যে আশাবাদটুকু আপনি ব্যক্ত করেছেন ওয়াইজ, আমরা আশা করি সেই আশাবাদটুকু নিয়ে বাংলাদেশ এবং আনোয়ার গ্রুপ আরও অনেক দূরে এগিয়ে যাবে। সেই সাথে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে সময় দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ টু চ্যানেল 24 আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি এই টাইমটা। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্স সাফল্যের গল্প পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাবো অন্য কোনো পর্বে। তবে সাফল্যের এই গল্পগুলো আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের বারতা নিয়ে। সকলকে ধন্যবাদ।